সন্ধ্যা। উপস্থিত সকলকে বাঁকুড়ার এই বীজ উৎসবে আসতে পেরে আমি খুবই আনন্দিত। গত বছর এই বীজ উৎসব এবং জৈব কৃষি মেলা উত্তরবঙ্গের রায়গঞ্জে অনুষ্ঠিত হয়েছিল, এবার রাঢ়বঙ্গের বাঁকুড়ায়। তো সকাল থেকে জৈব কৃষি সম্পর্কে তার বিভিন্ন দিক নিয়ে আমাদের বিশেষজ্ঞরা, পুরস্কৃত কৃষকেরা এবং যারা জৈব কৃষি নিয়ে নিরন্তর অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে চলেছেন, তারা নানা বিষয়ে কথা বললেন, নানা দিক নিয়ে কথা বললেন। ছিলেন উপভোক্তারাও, তারাও তাদের দৃষ্টিকোণ থেকে নানাভাবে যে উৎপাদন এবং তার বিপণন, এই বিষয়গুলো নিয়ে কথা হলো। একটু আগেই আমাদের ফিয়ামের কর্ণধার চিন্ময় দাস, ডক্টর চিন্ময় দাস এইমাত্র একটা কথা বললেন, এই যে ইন্টারাকশনটা হলো একটু আগে, যে খাবার পেছনে যবে সকলে আবার বেশি সময় দেবেন, তখন জৈব চাষের উপযোগিতা আরও বেশি করে বোঝা যাবে এবং জৈব চাষের যে উৎপাদন এবং বিপণন, সেটাও সার্থক হবে যখন মানুষ খাবারের প্রতি, তারা যে খাবার খাচ্ছেন তার প্রতি আরও বেশি মনোযোগ দেবেন এবং আরও বেশি কিছুটা সময় দেবেন। এই প্রসঙ্গে আমি একটু বলি, আমরা আমাদের এই ফাস্ট লাইফ, এখন যে আধুনিক সভ্যতায় আমরা যে নিরন্তর দৌড়ে চলেছি সারাক্ষণ ধরে, এর পরিপ্রেক্ষিতে আগেকার দিনে আমাদের যে জীবনযাপন, আমাদের যে সহজ সরল জীবনযাত্রা এবং তার খাওয়া দাওয়া কীরকম ছিল, তার দৃষ্টান্ত কিন্তু আমাদের সাহিত্যে রয়েছে। আমরা হয়তো এখন সেই জিনিসটাই ভুলে গেছি যে আমাদের যে দৈনন্দিন জীবনে আমরা কেমনভাবে আমাদের দিন কাটাতাম বা আমাদের যে খাওয়া দাওয়ার পদ্ধতি কেমন ছিল, সেটা হয়তো আমরা আজকে নাকে মুখে গুঁজে অফিসে, স্কুল কলেজে দৌড়তে গিয়ে আর এই গতির সঙ্গে মোকাবিলা করতে গিয়ে আমরা সেই জিনিসগুলো ভুলে গেছি। কাজে আপনারা খুব ভালো করে ভেবে দেখুন, আমরা এখন অনেক বেশি প্রসেসড ফুডের দিকে ঝুঁকেছি, আমরা অনেক বেশি সেমি কুকড ফুড যেগুলো, সেগুলোর দিকে ঝুঁকেছি। আমরা অনেক বেশি করে প্যাকেটে যে খাদ্য সামগ্রী নানান রকম এই শপিং মল বা এই নানান রকম আধুনিক গ্রসারি স্টোরে পাওয়া যায়, আমরা সেগুলোর দিকে ঝুঁকেছি। আমরা খাবারের প্রতি আগের মতো আর মনোযোগ দিচ্ছি না এইরকমভাবে যে এই যে খাবারটা আমরা খাচ্ছি, সেই খাবারটা আমাদের শরীরের পক্ষে কতখানি ভালো, উপকারী না অপকারী, এই বোধটুকু বা এই সময়টুকু বা এই মনোযোগটুকু আমরা কিন্তু আর দিচ্ছি না। আমি গতকালই আকাশবাণীতে একটি কথিকায় আমি দুটো লেখার থেকে আমি কিছু উদ্ধৃতি দিয়েছিলাম। আমি আপনাদের যারা সেটা শোনেননি, সেই জন্যে আমি আবার ওই জায়গার থেকে কিছুটা জায়গা আমি পড়ে শোনাচ্ছি। আপনারা শুনুন, শুনলেই বুঝতে পারবেন যে আগেকার জীবনধারাটা আমরা তার থেকে কত দূরে সরে এসেছি। এটা এই সুস্থায়ী জীবনচর্যা, সুস্থায়ী কৃষি, এই সম্পর্কে আমরা আলোচনা করি। এই সুস্থায়ী জীবনচর্যা কেমন ছিল তার একটা সুন্দর বিবরণ রয়েছে কাজী নজরুল ইসলামের বন্ধু, সাহিত্যিক, কবি ও হাসির গানের রচয়িতা ও গায়ক নলিনীকান্ত সরকার সেই বিবরণটা দিয়েছেন।
জঙ্গিপুর সংবাদ, মুর্শিদাবাদের জঙ্গিপুর সংবাদ পত্রিকায় শরৎচন্দ্র পণ্ডিত বা দাদা ঠাকুরের কাছে তার সাংবাদিকতার হাতেখড়ি হয়েছিল। পরে তার লেখা বই দাদা ঠাকুর অবলম্বনে বাংলা ছবিতে অভিনয় করেছিলেন ছবি বিশ্বাস। তিনি লিখেছেন তখনকার গ্রামের কথা। আমরা একটু সেই জিনিসটা শুনি। সেকালে আমাদের প্রাতরাশ ছিল ভাত, বিকেলে মুড়ি, রান্না হতো কাঠের জ্বালানিতে, কাঠ কিনতে হতো না। বাড়ির আম, জাম, কাঁঠাল গাছের বাগান থেকেই শুকনো কাঠ মিলত। নিরামিষ রাঁধতেন দিদিমা। দিদিমাই সকালে আখায় আগুন ধরাতেন। ভাতের সঙ্গে আলু, কাঁঠাল বিচি, বেগুন পোড়া কিংবা ডাল সিদ্ধ, যেদিন যেটা ইচ্ছে। কাঁঠাল বিচি সিদ্ধ খাওয়ার রেওয়াজ কলকাতায় বড় একটা নেই। ভাত রান্না হতো নিজেদের জমির ধান থেকে উৎপন্ন চালে। ঘরেই ঢেঁকি, সেই ঢেঁকিতে চাল ছাঁটাই হতো। মোটা চাল, চালের রং লালচে, আউশ ধানের চাল। এই ঢেঁকি চাটা লাল চালের ফ্যানে ভাতে খুবই সুস্বাদু ছিল। ভাতের সঙ্গে থাকতো ঘি, ঘরে তৈরি ঘি। বাড়িতে গরু ছিল, সেই গরুর দুধের সর থেকে মাখন তুলে ঘি তৈরি হতো। গরুর দুধ দেওয়া বন্ধ হলে দুধ, ঘি সবই কিনতে হতো গোয়ালাদের কাছ থেকে। গ্রামেই ছিল গোয়ালপাড়া। ধান ভানা হতো ঢেঁকিতে, কিন্তু চিঁড়ে কোটা হতো ওখল সামাটে। ওখল সামাট কলকাতার লোকেরা বোধহয় চোখেই দেখেনি। সংস্কৃত ভাষায় ওখল হচ্ছে উদুখল, ডমরুর আকৃতি, কাঠের তৈরি, বেশ বড় আকারের হামানদিস্তার মতো। দণ্ডটিও কাঠের। এই দণ্ডটির নাম সামাট। ওখলের মধ্যে ধান রেখে সামাটের ঘা দিয়ে চিঁড়ে কোটা হতো। সময়ে সময়ে প্রয়োজন মতো দুটি মেয়ে দুটি সামাট নিয়ে পর্যায়ক্রমে একের পর অন্যে ওখলের মধ্যে ঘা দিয়ে চিঁড়ে কুটত। দেখবার মতো একটা দৃশ্য। যাদের কিছু জমি জায়গা ছিল তাদের ক্ষেতের ফসলেই গৃহস্থালীর অনেক সমস্যার সমাধান হয়ে যেত। কলাই, মুগ, মুসুর, বুট নিজের জমিতেই জন্মাতো। জমির সর্ষে গ্রামেরই এক তেলির ঘানিতে পিষিয়ে তেল করা হতো। সেই তেলেই বেশ কিছুদিন রান্না চলত। সেকালের বাঙালিরা ছিলেন পল্লী প্রাণ। জীবিকার দায়ে 12 মাসের মধ্যে 10 মাস তারা শহরে কাটাতেন, কিন্তু মন তাদের পড়ে থাকতো গ্রামে। এখনকার মতো গ্রামের জমি বাড়ি বেচে দিয়ে শহরে ফ্ল্যাট কেনার প্রবণতা তখন সকলের ওপর চেপে বসেনি। বুদ্ধদেব বসু তার ছেলেবেলার গ্রামের স্মৃতিরোমন্থন করে লিখছেন, উঠোন ঘিরে খানচারেক ঘর, দরমার বেড়ার ফাঁকে ফাঁকে সোনালি রোদ ঝিলমিল করে ভোরবেলা। খড়ের চালে মাটির মেঝেতে দুপুরগুলো ঠান্ডা। লাগোয়া এক মস্ত বড় বাগিচা, রোদের দিনে নীল সবুজ ঝাপসা এক আভার মতো। ফল এত প্রচুর যে মহিলারা ডাবের জলে পা ধোন, পাখিরা ঠুকরে ঠুকরে জামরুল, কালোজাম শেষ করতে পারে না। এই যে গ্রামের ছবি এবং এই বাড়িতে যে সহজ সরল জীবনচর্যার ছবি, সেই জায়গা থেকে আমরা অনেক দূর সরে এসেছি। একটু আগেই কথা হচ্ছিল, প্রফেসর CRRI এর প্রফেসর, উনি বলছিলেন যে বাড়িতে একটা গোয়াল থাকলে পরে সেই গোয়ালে যে ফাঙ্গাস, সেই ফাঙ্গাসও কিন্তু এই বীজ সংরক্ষণে সাহায্য করে। আগে এই যে গরু, গোয়াল এবং সেটাকে কেন্দ্র করে যে একটা সাস্টেইনেবল লিভিং যে জিনিসটা ছিল,
সেইগুলোর থেকে আমরা কিন্তু এখন অনেকটা সরে এসেছি। আজকে আমি যে কথাটা বলছিলাম যে প্রসেস ফুড এবং অন্যান্য জিনিসের কথা, আজকে আমাদের জৈব চাষের যা বৈচিত্র্য সেটা কিন্তু আমাদের যে এই উচ্চ ফলনশীল হাইব্রিড প্রজাতির যে সমস্ত জিনিস আছে এবং যেটা সব জায়গাতে একই রকম, এই যে মনোকালচারের কথা বারবার উঠে আসছে, তখন তো তা ছিল না। কাজেই প্রত্যেক বাড়িতে, প্রত্যেক পারিবারিক যে সংস্কৃতি, তাতে সেই রান্নার বৈচিত্র্য ছিল, খাবারের বৈচিত্র্য ছিল এবং নানা রকম শাক সবজি ফল মূল মাছ সব কিছুই ভিন্নভাবে নানাভাবে সেগুলো আমাদের বিভিন্ন পরিবারে সেই রকমভাবে রান্না করে সেই রকমভাবে খাওয়া হতো। আমরা সেই দিকে সেই রকমভাবে মনোযোগ দিতাম, খাবার প্রতি আমরা সময় দিতাম। আজকে যখন আমাদের এখানে এত ফাস্ট ফুডের প্রচলন হয়েছে, তখন আপনারা নিশ্চয়ই অনেকে জানেন বা শুনলে আশ্চর্য হবেন যে পাশ্চাত্যে এই ফাস্ট ফুডের বিরুদ্ধে এখন একটা আন্দোলন শুরু হয়েছে, সেটার নাম হচ্ছে স্লো ফুড মুভমেন্ট। এটা ইটালিতে শুরু হয়েছে 1980-র দশকে। সেখানে কিন্তু বলা হচ্ছে যে এই ফাস্ট ফুড আর নয়, আমরা আমাদের যে স্থানীয় উৎপাদন, স্থানীয় জায়গায় আমাদের বসবাসের যে জায়গা, তার আশপাশে যে স্থানীয় উৎপাদন, আমরা সেইগুলোর যে ফসল, সেই ফল সবজি মাছ এইসব আমরা খাবো। এবং আগেকার দিনে আমাদের যে বাঙালি পরিবারে যেরকম ছিল, পারিবারিক রীতিনীতি ছিল যে সেখানে একসঙ্গে সবাই বসে খাওয়া, গল্প করতে করতে খাওয়া, কথাবার্তা বলতে বলতে নানা রকম আলোচনা করতে করতে খাওয়া দাওয়া করা, এই জিনিসটা ওরা কিন্তু এটার যে ভার্চু সেটা কিন্তু ওরা আজকে দেখতে পাচ্ছে। এটা ইটালিতে শুরু হলেও পাশ্চাত্যের বিভিন্ন দেশে এই জিনিসটা এখন যথেষ্ট প্রচার পেয়েছে। আপনারা গুগল করলেই দেখতে পাবেন যে স্লো ফুড মুভমেন্ট, তার হিস্ট্রি এবং তার যে বিভিন্ন দিক, নানা রকমভাবে তার যে একটা নানা রকম জনসংখ্যা বাড়ছে, তার সাপোর্টার বেশ বাড়ছে এবং তারা বুঝতে পারছে যে এই ফাস্ট ফুডের জমানা এটাতে আমাদের ক্ষতি করে দিচ্ছে। এবং এই রকম আর একটা ব্যাপার, সেটা আমি আমাদের একজন আমেরিকান ডিপ্লোম্যাট, তার কাছে প্রথম এই শব্দটা শুনেছিলাম। সেটা ইংরেজি শব্দটা হচ্ছে লোকাভোর, LOCAVORE, লোকাভোর। লোকাভোর মানে হচ্ছে এই স্থানীয় যে কমিউনিটি ফার্মিং সেইটাকে প্রমোট করা। এবং সেখানে একটা কনসেপ্ট আছে যে আমার যে উৎপাদনের জায়গা, সেইখান থেকে 100 কিলোমিটার, 100 মাইল, ওদেরকে ওরা মাইল বলে, যে 100 মাইল রেডিয়াসের মধ্যে সেই জায়গাটা সীমিত থাকবে। আমরা ওর বাইরে, ওর থেকে বাইরের থেকে যে জিনিসগুলো আসবে সেইগুলো আমরা কনজিউম করব না। এর একটা বড় জিনিস হচ্ছে যে আমি যা জিনিস পাচ্ছি সেটা আমি টাটকা, একদম সতেজ সজীব জিনিস পাচ্ছি। এবং বাইরের যে চালানি, এই চালানি আসা মানেই হচ্ছে পেট্রোল বা গ্যাস বা ডিজেল, তার কনজামশন, তার থেকে কার্বন ফুটপ্রিন্ট বাড়ছে, তার থেকে পলিউশন বাড়ছে এবং তার যে লেবার কস্ট সেটা অ্যাড হচ্ছে। সেই কারণে ওরা এই কনসেপ্টটাকে এখন প্রাধান্য দিচ্ছে, লোকাভোর। আমরা যদি খুব ভালো করে দেখি যে আমাদের যে সনাতন পদ্ধতি বা আমাদের যে সনাতন জীবনচর্যা ছিল, আমরা কিন্তু এগুলোকেই ভালোবেসে আমাদের আগেকার প্রজন্ম বা আমাদের আগে এই জিনিসটাতেই কিন্তু আমরা অভ্যস্ত ছিলাম। আমরা কিন্তু পাশ্চাত্যের যে হাতছানি, তাতে আমরা প্রলুব্ধ হয়ে আমরা ওই গতিশীলতার মধ্যে নিজেদেরকে ডুবিয়ে দিলাম এবং আমরা পাশ্চাত্যের যে জিনিসগুলো আমাদের এখানে আসছে প্রভাব, আমরা তার দিকে ঝুঁকে পড়লাম। আমাদের এখন যে নতুন প্রজন্ম, তারাও সেই দিকে দৌড়চ্ছে।
কিন্তু এইটা বোধহয় আমাদেরকে আবার ভাবতে হবে যে আমরা কিসের মূল্যে আমরা এই ছোটাছুটি করছি। আমাদের একটু ওই যে কোভিডের সময় একটা কথা হয়েছিল না, যে লেটস স্লো ডাউন এ বিট, আমরা একটু একটু ধীরে চলি, আমরা আবার একটু নিজেদের দিকে ফিরে তাকাই, তাহলেই কিন্তু আমরা এই যে চটজলদি মানে ওই একটা কথা আছে না, জলদি জাতের বীজ, এই যে হাইল্ডিং ভ্যারাইটি জলদি জাতের বীজ, এই যে জিনিসগুলো এলো, এগুলো আমাদের জীবনচর্যার মধ্যে ঢুকে গেল। আগে একটা ধান ফসল তৈরি হতে যে 6-7 মাস সময় লাগতো, সেটা এখন 3-4 মাসে নেমে এসছে। এবং সেই জন্যে দেখা যাচ্ছে যে তারও কিন্তু অনেকগুলো ইম্প্যাক্ট তৈরি হচ্ছে। যেরকম সেই ধানগুলো তার যে খড়ের যে লেন্থ, সেটা যেহেতু কম হচ্ছে, সেই জন্য আর খড়ে ছাওয়া বাড়ির জন্যে সেই প্রয়োজনীয় খড় পাওয়া যাচ্ছে না। গ্রামে এখন মাটির অভাব, সেই মাটি পাওয়া যাচ্ছে না বাড়ি তৈরির জন্যে। তারপরে হচ্ছে যে মাটির বাড়ি, খড়ের ছাউনি দিয়ে যে মাটির বাড়ি তৈরি করতো, তার যে একটা প্রফেশন ছিল ঘরামি, সেই ঘরামি পেশাটা লুপ্ত হয়ে যাচ্ছে। এইরকম করে এই যে কথা হলো একটু আগে, পাওয়ার টিলার বা ট্রাক্টর এইসব এসে আমাদের যে হাল বলদ এবং কৃষিকাজ, এই জায়গাগুলোর দখল নিয়ে নিয়েছে সেই জায়গায়। এবং সেই জন্যে আজকে এই যে হালের জন্যে যে ফলা, লাঙলের ফলা, সেই লাঙলের ফলা হতো কামার সালে, সেই কামারের প্রফেশন এখন উঠে যাচ্ছে, কারণ তারা আর বরাত পাচ্ছে না। বলদ এখন মানে আগে সর্ষের তেল পিষে, সর্ষের বীজ থেকে পিষে তেল বের করার জন্যে আগে কলুর বলদ ছিল, সেখানে বলদের উপযোগিতা ছিল, সেই প্রত্যেকটা বাড়িতে বলদের একটা অর্থকরী জায়গা ছিল। কলুর বলদ নেই, হালের বলদ নেই, সব জায়গা নিয়ে নিচ্ছে মেশিন। মানুষের জায়গা, মানুষের কারিগরি দক্ষতা, সেগুলোকে সব নিয়ে নিচ্ছে মেশিন। আমি এই কদিন আগে আমি সুন্দরবন এলাকায় গেলাম, সেইখানে দেখলাম যে সোলার প্যানেল লাগিয়ে, মানে সেখানে কিন্তু প্রচুর রোদ্দুর, একদম মানে রোদে একদম ঝলমল করছে চারিদিক, মাঠ ঘাট একদম ফাঁকা সুন্দর রোদে ঝলমল করছে। সেখানে সোলার প্যানেল লাগিয়ে সোলার চেম্বার তৈরি করা হয়েছে। সেই সোলার চেম্বারের মধ্যে বাড়ির মেয়েরা এরকম ট্রেতে করে বড়ি সেই সোলার চেম্বারের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। তা আমি জিজ্ঞেস করলাম যে আপনারা যে এইটার মধ্যে বড়ি দিচ্ছেন, এই তো আপনার বাইরেতে এত সুন্দর রোদ, আপনার বাড়ির উঠোন রোদে ভরে গেছে। তখন উনি বললেন যে না, এই বাইরের রোদে এখানে হয়তো ধুলো ময়লা পড়বে, পাখির উৎপাত হবে, তারপরে এই রোদে হয়তো বেশি পুড়ে যাবে। আমি সোলার প্যানেলে, সোলার চেম্বারের মধ্যে বড়িগুলো ঢোকানোতে ঠিক টেম্পারেচারে বড়িগুলো ঠিকমতো হয়ে যাবে। আমি ভাবলাম যে তাদেরকে এটা বোঝানো হয়েছে। সোলার প্যানেলের উপযোগিতা আছে, সোলার পাওয়ারের উপযোগিতা আছে গ্রামে, সেখানে যেখানে বিদ্যুৎ নেই সেখানে এটার উপযোগিতা আছে। কিন্তু যেটা আমাদের পরম্পরাগত যে মানে এই প্র্যাকটিসটা, রীতি, পারিবারিক রীতি, এই বড়ি দেওয়ার মতন একটা সহজ জিনিস, সেই জিনিসও বড়ি এখন চলে যাচ্ছে সোলার চেম্বারের মধ্যে। বাড়ির মহিলারা বড়ি দিচ্ছেন হাতে নয়, সেটা কেরোসিন তেলের যে ফানেল আছে, সেই ফানেলের মধ্যে ডাল বাটাটাকে দিচ্ছেন, তারপরে হাত দিয়ে চাপছেন, তার থেকে যেটা পড়ছে সেটা বড়ি হচ্ছে। এই যে ব্যাপারটা, এই যে মানুষের হাতের যে কারিগরি দক্ষতা এবং কৌশল, সেগুলোও কিন্তু এই আধুনিকতার প্রভাবে সব চলে যাচ্ছে। আমাদের এই জিনিসগুলো একটু ভাবতে হবে। এবং আজকে যে আমরা এই জৈব কৃষি মেলা এবং বীজ উৎসব, যেটা আমাদের দেশজ বীজ উৎসব, এখানে যে আমরা আজকে এসে সবাই সমবেত হয়েছি, এখানে কিন্তু আমরা শুধু একটা বীজ সংরক্ষণ
বা দেশজ বীজ থেকে উৎপন্ন ফসল বা এই জৈব যে সমস্ত ফসল রয়েছে, যে সমস্ত সবজি রয়েছে, সেইগুলোর শুধু দেখে আমরা আবার নিজের নিজের জায়গায় বাড়ি ফিরে গেলে চলবে না। আমাদের ভাবতে হবে যে আমাদের কিন্তু আবার একটু বোধহয় মানে উই নিড টু ব্যাক টুয়ার্ডস আওয়ার রুটস, বেসিক রুটস, মানে আমাদের যে শিকড়, সেই শিকড়ের সন্ধান কিন্তু আমাদের নতুন করে করতে হবে। কারণ আমাদের এই কর্পোরেটের যে চাপ এবং এই নানা রকম যে প্রসেসড ফুডের যে প্রলোভন, তার থেকে আমরা এক একটা এই শহুরে জীবনে আমাদের প্রত্যেকের শরীর এক একটা রোগের ডিপো পরিণত হচ্ছে। আমরা ডাক্তারের কাছে ছুটছি, আমরা হাসপাতালে যাচ্ছি, আমাদের এখানে ডায়াবেটিস, ক্যান্সার মহামারীর মতো আকার নিচ্ছে। কাজে আমাদের এটা ভাবতে হবে যে আমাদের এই জীবনচর্যাকে আমরা কিভাবে আবার একটু সাবেক প্রথায় ফিরিয়ে নিয়ে যেতে পারি এবং আমাদের এই ছুটে চলার, অবিরত ছুটে চলাকে আমরা কিভাবে একটু থামিয়ে আমরা কিভাবে একটু নিজে ধীরে চলতে পারি এবং আমরা একটু যেন পিছন ফিরে তাকাতে পারি, আমরা নিজেদের দিকে যেন একটু তাকাতে পারি যে আমরা কিসের মূল্যে কি আমরা হারাচ্ছি। এটাই আমার বক্তব্য, যে আমরা যেন আমাদের যে সাবেক পারিবারিক রীতি, আমাদের যে সাবেক সংস্কৃতি, এটা আমরা যেন একেবারে ভুলে না যাই এবং আমরা যেন আজকে এই জায়গায় দাঁড়িয়ে আজকে এটা একটা সুযোগ যে আমরা যেন আবার সেই পেছনের জিনিসগুলোকে একটু আমরা মনে করি এবং সেটা নিয়ে আমরা যেন একটু চর্চা করি, আমাদের নিজের নিজের জীবনে সেগুলো যেন আমরা আর একটু বেশি করে অনুসরণ করতে পারি। সব কিছু আধুনিকতার নামে আমরা যেন মোহগ্রস্ত হয়ে ছুটে না চলি। নমস্কার।